ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। এই বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভাগগুলো নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি সনাতন বা পরম্পরাগত বা আদর্শ স্থানীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি শাখা। সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স চেঞ্জেবল, পরিবর্তনশীল, তাই সমাজবিজ্ঞানের শাখা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানও একটি গতিশীল বা পরিবর্তনশীল বিষয়। রাষ্ট্রবিজ্ঞান যেহেতু পরিবর্তনশীল, সেহেতু রাষ্ট্রবিজ্ঞানের সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একাধিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। প্রথমত, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দুটি ভাগ আমরা দেখতে পাই। এক, আদর্শ স্থানীয় দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ইংরেজিতে বলা হয় তোমার নরমেটিভ অ্যাপ্রোচ। দুই হলো অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, ইংরেজি টার্ম হলো এম্পিরিক্যাল অ্যাপ্রোচ। অনেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুকে চারটি দৃষ্টিভঙ্গিতে ভাগ করেছেন। এক, দার্শনিক দৃষ্টিভঙ্গি, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। দুই, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। তিন, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। চার, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, মার্কসিস্ট অ্যাপ্রোচ। বর্তমানে আধুনিক কালে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সুবিধার জন্য তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, সনাতন দৃষ্টিভঙ্গি বা পরম্পরাগত দৃষ্টিভঙ্গি বা ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, ইংরেজিতে হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। নাম্বার টু, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। তিন হলো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বা মার্কসিস্ট অ্যাপ্রোচ। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সনাতন দৃষ্টিভঙ্গির বিষয়। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় এটা প্রাচীন একটা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি 1900 সাল পর্যন্ত এই গড়ে উঠেছে, অর্থাৎ প্রাচীনকাল থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত সনাতন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। সনাতন দৃষ্টিভঙ্গি এটা কিন্তু স্থায়ী দৃষ্টিভঙ্গি নয় বা অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গি নয়। প্রত্যেক দৃষ্টিভঙ্গি যেমন পরিবর্তনশীল, তেমনি সনাতন বা পরম্পরাগত বা ঐতিহ্যগত বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও কিন্তু পরিবর্তনশীল। কারণ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতি হয়েছে। আধুনিক যুগে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে নতুন ভাবনা শুরু হয়েছে, নতুন দৃষ্টিভঙ্গি শুরু হয়েছে। বিখ্যাত চিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ব্রিটেনের A.R. বল, তিনি তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে উল্লেখ করেছেন যে রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এবং এক এক সময়ে এক এক রকম সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে আলোচনা করেছেন। সেই কারণে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটেছে। অ্যালান বল বলেছেন যে ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের মধ্যে তিনটি অ্যাপ্রোচ আছে। একটা হলো অ্যাপ্রোচ হচ্ছে দার্শনিক অ্যাপ্রোচ, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গি। দুই হচ্ছে তোমার
ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। নাম্বার 3 তোমার তোমার হচ্ছে দার্শনিক, ঐতিহাসিক, এবং নাম্বার 3 হচ্ছে আইনগত দৃষ্টিভঙ্গি। তো এই এই যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ সনাতন দৃষ্টিভঙ্গি, এটারও পরিবর্তন ঘটেছে। সনাতন দৃষ্টিভঙ্গির প্রথম আলোচনা রাষ্ট্রবিজ্ঞানকে দার্শনিক দিক থেকে করা হয়েছে। দার্শনিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ এটার ইংরেজি শব্দ হলো ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের মূল প্রবক্তা হলো সক্রেটিস, তার শিষ্য প্লেটো এবং প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। এরা গ্রিক দার্শনিক, প্রাচীন গ্রিক দার্শনিক। আবার রোমান যুগে, প্রাচীন যুগে রোমান দার্শনিক টমাস অ্যাকুইনাস, রোমান দার্শনিক অগাস্টাইন, আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানী ইংল্যান্ডের চুক্তিবাদী দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী হবস, ফ্রান্সের চুক্তিবাদী রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক রুশো, জার্মান ভাববাদী দার্শনিক কান্ট, জার্মানির ভাববাদী দার্শনিক হেগেল, ইংল্যান্ডের ভাববাদী এবং উদারনীতিবাদী দার্শনিক টি.এইচ. গ্রিন। এরা প্রত্যেকেই দার্শনিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করেছেন। এরা রাষ্ট্রবিজ্ঞানের যে মূল বিষয় রাজনীতি, পলিটিক্স, এই পলিটিক্সকে দার্শনিক ভাবনা দিয়ে বিচার বিশ্লেষণ করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়কে, রাজনৈতিক বিষয়কে আলোচনা করেছেন কল্পনা দিয়ে, কল্পনা দিয়ে, আদর্শমূলক ভাবে এবং বর্ণনামূলক ভাবে। তাহলে এই দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে সনাতন দৃষ্টিভঙ্গিতে যে বিষয়বস্তু তুলে ধরেছেন সেগুলি মূলত কাল্পনিক, আদর্শমূলক, বর্ণনামূলক এবং আত্মদর্শনমূলক। এই দৃষ্টিভঙ্গির প্রবক্তারা রাজনীতিকে, তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনকে, রাজনৈতিক তত্ত্ব, পলিটিক্যাল থিওরি এবং পলিটিক্যাল ফিলোসফি, এই দুটোকে অভিন্ন বলে মনে করেছেন। অর্থাৎ পলিটিক্যাল থিওরি এবং পলিটিক্যাল ফিলোসফি এর মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটো অভিন্ন। এই দৃষ্টিভঙ্গিতে পূর্ব অনুমান এবং কল্পনার সাহায্যে রাজনীতিকে ব্যাখ্যা করা হয়েছে। রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে অবরোহী পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আগে জানতে হবে এবং সেই বিষয়ের বিভিন্ন দিক পরবর্তীকালে জানা অবশ্যই দরকার। আর এই দৃষ্টিভঙ্গি ভাববাদী দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে আলোচনা করেছেন। প্লেটো, অ্যারিস্টটল এরা ভাববাদী দার্শনিক, অ্যাকুইনাস ভাববাদী দার্শনিক। এরা ভাববাদী দার্শনিক হলেও এরা পরবর্তীকালে কিছুটা বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করেছেন। যেমন গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী থ্যালেস, গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী ডেমোক্রাটাস, এরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা করেছেন। তারপর রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে এই দার্শনিক দৃষ্টিভঙ্গি বিষয়ে ইংল্যান্ডের বিশিষ্ট চিন্তাবিদ এয়ার বল, তিনি বলেন যে লক, রুশো, হবস এরা অভিজ্ঞতার ভিত্তিতে
বাস্তবতার ভিত্তিতে সমাজকে বিশ্লেষণ করেছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ইটালির ম্যাকিয়াভেলি, যিনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রবিজ্ঞানী, তিনি তার দি প্রিন্স গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানকে এবং রাজনীতিকে বাস্তব দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। অর্থাৎ তিনি আদর্শের তুলনায় বাস্তবকে বেশি গুরুত্ব দিয়েছেন। যাই হোক, এই আদর্শ স্থানীয় দৃষ্টিভঙ্গি অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গি, সেখানে উচিত অনুচিতকে যেমন বিচার বিশ্লেষণ করা হয়েছে, তেমনি কি হওয়া উচিত বাস্তব সামাজিক পরিস্থিতি, বাস্তব রাজনৈতিক পরিস্থিতি, তার উপরেও এই দৃষ্টিভঙ্গির প্রবক্তারা আলোকপাত করেছেন। এই দৃষ্টিভঙ্গি কাল্পনিক, এই দৃষ্টিভঙ্গি আদর্শমূলক, এই দৃষ্টিভঙ্গি আত্ম সচেতনমূলক, তবু এই দৃষ্টিভঙ্গি কিছু সীমাবদ্ধতা আছে। এই দৃষ্টিভঙ্গির প্রবক্তারা মানুষের বাস্তব জীবনের রাজনৈতিক সমস্যাকে উপেক্ষা করেছেন। দ্বিতীয়ত, এই দৃষ্টিভঙ্গি অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গি সরলীকরণের দোষে দুষ্ট। সবকিছুকে, সব মানুষ কিন্তু ক্ষমতালোভী হয় না। যেমন দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হবস বলেছেন, মানুষ মাত্রই ক্ষমতালোভী, মানুষ মাত্রই হিংসা পরায়ণ, বিদ্বেষ পরায়ণ। ম্যাকিয়াভেলিও বলেছেন, মানুষ মাত্রই ব্যভিচার, অনাচারী, পাপাচারী, মানুষ মাত্রই খারাপ। এই যে হবস এবং ম্যাকিয়াভেলি যেভাবে দার্শনিক দৃষ্টিভঙ্গিকে দিয়ে রাজনীতিকে বিশ্লেষণ করেছেন, সে কথা পুরোপুরিভাবে ঠিক নয়। মানুষ যেমন খারাপ, তেমনি মানুষের ভালো দিক আছে। মানুষের মধ্যে যেমন হিংসা আছে, বিদ্বেষ আছে, তেমনি মানুষের মধ্যে ভালোবাসার দিকও আছে, কোমল দিকও রয়েছে। এগুলিকে তারা অস্বীকার করেছেন, ম্যাকিয়াভেলি অস্বীকার করেছেন, হবস অস্বীকার করেছেন, করে রাষ্ট্রবিজ্ঞান আলোচনাকে একটা সীমিত করেছেন। তাই দার্শনিক দৃষ্টিভঙ্গির বক্তব্য এদিক থেকে সীমাবদ্ধ। তাহলে দার্শনিক দৃষ্টিভঙ্গির আরো কিছু সীমাবদ্ধতা আছে। কি হয় এর পরিবর্তে কি হওয়া উচিত, এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। কি হয় এগুলোকে গুরুত্ব না দিয়ে কি হওয়া উচিত এটা বলেছে। কি হবে সেটা কিন্তু এই দৃষ্টিভঙ্গিতে বলেনি। তবুও এই দার্শনিক দৃষ্টিভঙ্গির কিছু ইতিবাচক দিক আছে। আজও রাষ্ট্রবিজ্ঞানীদের এই দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের কথা উদ্বুদ্ধ করছে। আজও অ্যারিস্টটলের বক্তব্য, প্লেটোর বক্তব্য, সক্রেটিসের বক্তব্য, ম্যাকিয়াভেলির বক্তব্য, হবস, রুশো, লকের বক্তব্যের কথা বহু রাষ্ট্রবিজ্ঞানী মেনে চলেন। বহু দেশের বহু ছাত্রছাত্রী তারা তাদের বক্তব্যকে, দার্শনিক বক্তব্যকে তারা গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, পলিটিক্যাল সায়েন্স ডিসকাসের জন্য যে মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়, এই সনাতন দৃষ্টিভঙ্গির একটা দার্শনিক যে অ্যাপ্রোচ, সেখানে মূল্যবোধ অর্থাৎ উচিত অনুচিত, এটা হওয়া উচিত হয়নি, এটা হওয়া উচিত, যা ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করে রাজনীতিকে বিশ্লেষণ করা, রাজনীতির গুণাগুণকে তুলে ধরা, এটা এই দৃষ্টিভঙ্গিতে আছে। উচিত অনুচিত বোধ অর্থাৎ মরালিটি, মূল্যবোধ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ।
যতই বিজ্ঞানের উন্নতি হোক, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় দেখা দিয়েছে, আচরণবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে এবং মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, তবু কিন্তু মূল্যবোধকে অস্বীকার করা যায় না। আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষভাবে আলোচনা করতে গিয়ে তারা বাস্তবে আসলে মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। এছাড়া এই যে দৃষ্টিভঙ্গি, দার্শনিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সনাতন দৃষ্টিভঙ্গির অন্যতম প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিতে তোমার আন্তঃসমাজ বিজ্ঞানের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। কিভাবে গুরুত্ব দিয়েছেন? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজ বিজ্ঞান। সমাজবিজ্ঞান থেকেই রাষ্ট্রবিজ্ঞান সৃষ্টি হয়েছে। সমাজবিজ্ঞান থেকেই সমাজবিদ্যা বা সোশিওলজি সৃষ্টি হয়েছে। সমাজবিজ্ঞান থেকেই দর্শন সৃষ্টি হয়েছে। সমাজবিজ্ঞান থেকেই ইতিহাস সৃষ্টি হয়েছে। সমাজবিজ্ঞান থেকেই অর্থবিদ্যা সৃষ্টি হয়েছে। সমাজবিজ্ঞান থেকেই মনোবিদ্যা সৃষ্টি হয়েছে। সমস্ত শাখা সমাজবিজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে। আর এদের মধ্যে সম্পর্ক আছে, এটার ইঙ্গিত এই দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেওয়া হয়েছে। প্লেটো, অ্যারিস্টটল, রুশো, লক, হবস এরা যে রাজনৈতিক বিষয়কে গুরুত্ব দিয়েছেন, পলিটিক্যাল বিষয়কে গুরুত্ব দিয়েছেন, যে বিষয়কে করে, তারা কিন্তু অর্থনৈতিক বিষয়কে উপেক্ষা করেননি, তারা সামাজিক বিষয়কে উপেক্ষা করেননি। সুতরাং সনাতন দৃষ্টিভঙ্গির এই দার্শনিক দৃষ্টিভঙ্গির গুরুত্বকে অস্বীকার করা যায় না। 2 নাম্বার, সনাতন দৃষ্টিভঙ্গির দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি, আমরা আগেই বলেছি সনাতন দৃষ্টিভঙ্গিকে 3টি ভাগে ভাগ করা যায়। দার্শনিক দৃষ্টিভঙ্গি, 2 ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, আর 3 হচ্ছে তোমার আইনগত দৃষ্টিভঙ্গি। আমরা এখন আলোচনা করব সনাতন দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অতীতের রাষ্ট্রের উদ্ভব কিভাবে হয়েছে, অতীতে রাষ্ট্রের উদ্দেশ্য কি ছিল, অতীতের রাষ্ট্রের কার্যাবলী কি ছিল, রাষ্ট্রের সঙ্গে শাসক শ্রেণীর সম্পর্ক কেমন ছিল, তা এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়। বিচার করে অতীতের রাষ্ট্র, রাজনীতি ইত্যাদি সম্পর্কে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতে প্রমাণ করা হয় যে মানুষের রাজনৈতিক কার্যকলাপ কেমন ছিল। ইতিহাস থেকেই জানা যায় অতীত সমাজের মানুষের রাজনৈতিক কার্যকলাপ। আদিম সাম্যবাদী সমাজে মানুষের জীবনে রাজনৈতিক কার্যকলাপ ছিল না। দাস সমাজে মানুষের প্রথম রাজনৈতিক কার্যকলাপ শুরু হয়। রাষ্ট্র, আইন ব্যবস্থা, দাস মালিক এবং দাসদের মধ্যে রিলেশন, এই সমস্ত বিষয়গুলো ইতিহাসের মাধ্যমে জানা যায় এবং তার থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। এবং পরবর্তীকালে সামন্ত সমাজের যে মানুষের রাজনৈতিক কার্যকলাপ, শাসক শ্রেণীর ভূমিকা, শাসকের সঙ্গে ভূমিদাসদের যে সম্পর্ক, চরম রাজতন্ত্র এর কেমন ছিল ইত্যাদি, রাজতন্ত্রের নেচার অর্থাৎ প্রকৃতি কেমন ছিল, সেটা কিন্তু জানা সম্ভব। তাহলে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে অতীতের রাজনীতি, অতীতের আইন ব্যবস্থা, অতীত রাষ্ট্রের শাসক শ্রেণীর ভূমিকা, অতীত রাষ্ট্রের শাসকের সঙ্গে শাসিত অর্থাৎ জনগণের যে রিলেশন, সে সম্পর্কে পরিষ্কারভাবে জানা সম্ভব হয় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে আমরা ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি, সেটার গুরুত্বকে অস্বীকার করা যায় না। তবে এই দৃষ্টিভঙ্গির, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির কিছু প্রবক্তা রয়েছেন। হেগেল রাষ্ট্রবিজ্ঞানকে ইতিহাসের সাহায্যে ব্যাখ্যা করেছেন। কার্ল মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদকে
ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে সমাজ বিকাশের বিভিন্ন ধারাকে, বিভিন্ন স্তরকে বিশ্লেষণ করেছেন। অতএব মার্কস হলো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির একজন বিখ্যাত চিন্তাবিদ। ল্যাস্কি ইংল্যান্ডের চিন্তাবিদ। ল্যাস্কি উদারনীতিবাদী, গণতন্ত্রের সমর্থক, এবং তিনি পুঁজিবাদী সমাজের যে অর্থনৈতিক শোষণ, বঞ্চনা, শ্রমজীবী মানুষের উপর ধনিক বণিক শ্রেণীর যে শোষণ, শিল্পপতিদের শোষণ, তার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। তিনি এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির একজন সমর্থক। চার্লস বেয়ার্ড, কার্ল ডয়েস এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছেন। অতীতের ঘটনা, পরম্পরা মাধ্যমে সমাজের বিভিন্ন ঘটনা ঘটে, সামাজিক ঘটনা। সমাজের মধ্যেই পলিটিক্স অর্থাৎ রাজনীতি, এবং এটা অতীত পার হয়ে গেলে, সময় পার হয়ে গেলে সেটা ইতিহাসে পরিণত হয়, আর এই ইতিহাসকে ব্যাখ্যা করা হয়। তাই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বর্ণনামূলক। রাজনীতিবিদদের জীবন স্মৃতি বিভিন্ন যুগে, বিভিন্ন দেশে যে সমস্ত ঐতিহাসিক বিভিন্ন রাজত্বকালে রাজসভায় স্থান পেয়েছেন, তারা সেই রাজার রাজনৈতিক জীবন, সেই রাজার প্রজাহিতৈষণা, সেই রাজার স্বৈরাচারিতা, কতটা জনকল্যাণমুখী রাজা, কতটা স্বৈরাচারী, কতটা সাম্রাজ্যবাদী, কতটা প্রজাপীড়নকারী, কতটা প্রজাদরদী ইত্যাদি বিষয় সম্পর্কে তারা তথ্য তুলে ধরেছেন। তাই রাষ্ট্রতত্ত্বকে জানতে গেলে, রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত আইন ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে জানতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে বিভিন্ন উপাদানের সাহায্য নিতে হয়। ঐতিহাসিক দৃষ্টিকোণের মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছে। অতীতের পলিটিক্যাল বিহেভিয়ার, অতীতের পলিটিক্যাল মুভমেন্ট, অতীতের স্টেট পলিসি, অতীতের ফাংশনস অফ দি স্টেট, অতীতের এইমস অফ স্টেট, অতীতের রোল অফ রুলার, তাদের সম্পর্কে স্পষ্টভাবে জানা যায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে একটা অতীতের স্টেট সম্পর্কে স্পষ্টভাবে জানতে গেলে নেচার অফ স্টেট, ফাংশন অফ স্টেট, টার্গেট বা এইমস অফ স্টেট, এবং একটা ভূখণ্ডের যে নেশন সম্পর্কে জানতে গেলে নেশনের মধ্যে ন্যাশনালিজম, নেশনের মধ্যে জাতীয়তাবাদ, আদর্শ জাতীয়তাবাদ কতটা, বিকৃত জাতীয়তাবাদ কতটা ছিল ইত্যাদি সম্পর্কে এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে জানা যায়। আইভার জেনিংস, ব্রিটিশ সংবিধান বিশারদ, ব্রিটিশ চিন্তাবিদ আইভার জেনিংস, তিনি বলেছেন যে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ ক্যাবিনেট, ব্রিটিশ মন্ত্রিসভা, এগুলি জানলেই কিন্তু ব্রিটেনের ওই রাজনৈতিক পরিচয়, টোটাল পরিচয় পাওয়া যায় না। তাহলে ইতিহাসকে গুরুত্ব দিতে হবে। ব্রিটিশ পার্লামেন্ট তো আছেই, ব্রিটেনের নাগরিকদের অধিকার, ব্রিটেনের বিচার ব্যবস্থা, বিচারের আইন ব্যবস্থার সঙ্গে সঙ্গে বিচারের প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে জানা সম্ভব ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনেক সময় ভুল তথ্য পরিবেশন করে, অনেক সময় ইতিহাসে ভুল উপাদান তারা তুলে ধরেন, অর্থাৎ তারা শাসক শ্রেণীর দ্বারা প্রভাবিত হয়ে, দেশের ধনশালী শ্রেণীর দ্বারা প্রভাবিত হয়ে তারা যে তথ্য, ঐতিহাসিক তথ্য, ইনফরমেশন তুলে ধরেন এবং তার ভিত্তিতে
যে রাজনৈতিক তত্ত্ব রচনা করেন সেগুলির মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে। ত্রুটি থাকা সত্ত্বেও সনাতন দৃষ্টিভঙ্গির এই ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি, ইতিহাসের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানকে বিশ্লেষণ করা, ইতিহাসের মাধ্যমে রাষ্ট্রের কার্যাবলীকে বিশ্লেষণ করা, ইতিহাসের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্যকে ব্যাখ্যা করা, এইগুলো তোমার এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়েছে। তাই এই দৃষ্টিভঙ্গির অনেক ত্রুটি আছে, এই কথা ঠিকই। ঐতিহাসিকরা সঠিক তথ্য দিয়ে কথা তুলে ধরতে পারেননি। তারা প্রভাবিত হয়েছেন সরকারের দ্বারা, তারা প্রভাবিত হয়েছেন দেশের সম্পদশালী শ্রেণীর দ্বারা। অনেক ঐতিহাসিকের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অভাব, অনেক ঐতিহাসিকের সৎসাহসের অভাব, এইসব কারণে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির বিষয়বস্তুর মধ্যে জল মিশানো থাকতে পারে, ভুল ইনফরমেশন থাকতে পারে। তবুও তার মধ্যেও তারা যে সবটাই মানে মিথ্যা কথা, মিথ্যা ইনফরমেশন তুলে ধরেন তা নয়। অনেক সময় তারা কিন্তু প্রতিকূলতার মধ্যেও সঠিক তথ্য ইনফরমেশন তুলে ধরে, যেগুলি আমাদের এই এই সনাতন দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মধ্যে গুরুত্বপূর্ণ, এবং এগুলি তাৎপর্যকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। তিন নাম্বার হচ্ছে আইনগত দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সনাতন দৃষ্টিভঙ্গিতে আর একটি দৃষ্টিভঙ্গি আছে, সেটা হলো আইনগত দৃষ্টিভঙ্গি, লিগ্যাল অ্যাপ্রোচ। লিগ্যাল অ্যাপ্রোচ এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি। এই প্রাতিষ্ঠানিক বা লিগ্যাল অ্যাপ্রোচের মধ্যে পড়ে কনস্টিটিউশন পড়ে, অর্থাৎ একটা দেশ পরিচালিত হয় একটা সংবিধানের মাধ্যমে। সংবিধানে লিখিত অলিখিত নিয়ম কানুন আছে যেগুলি শাসক শ্রেণী মেনে চলেন এবং যে দেশের জনগণও মেনে চলেন, একে বলা হয় কনস্টিটিউশনাল ল। এই কনস্টিটিউশনাল ল এর কথা এই সনাতন দৃষ্টিভঙ্গির আইনগত দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল। আর দেশের প্রত্যেক দেশের আইনসভা থাকে, এক এক দেশের আইনসভার নাম আলাদা হতে পারে। যেমন ভারতের আইনসভার নাম পার্লামেন্ট, ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট, আমেরিকার আইনসভার নাম কংগ্রেস, ও চীনের আইনসভার নাম জাতীয় গণকংগ্রেস। এরকম বিভিন্ন নাম আছে এক একটা দেশের আইনসভা। এই আইনসভা যে আইন তৈরি করে, এই আইনসভা যে আইন তৈরি করে সেই আইনকে বলা হয় সাধারণ আইন বা কমন ল বলা হয়। এই কমন ল আইনগত দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয়েছে। গভর্নমেন্টের আইনগত কাঠামো, গভর্নমেন্টের আইনগত কাঠামো, গভর্নমেন্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করবে না রাষ্ট্রপতি শাসিত সরকারকে গ্রহণ করবে। এখানে দেশের সাংবিধানিক কাঠামো এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়, এই বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন কাঠামোকে গুরুত্ব দেওয়া হয়েছে আইনগত কাঠামোতে। এবং এগুলির মধ্যে অর্থাৎ সরকারের যে কাঠামো, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এই তিনটি বিভাগের মধ্যে রিলেশন কেমন। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ সেই আইনকে বাস্তবে রূপায়িত করে, আবার শাসন বিভাগ আইনও তৈরি করে। আর বিচার বিভাগ শাসন বিভাগের তৈরি আইন নির্দেশ এবং আইন বিভাগের তৈরি আইনকে যথাযথভাবে কার্যকরী হয়েছে কিনা তা বিচার করে দেখে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করে। সরকারের এই যে কাঠামো, আইনগত আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং উভয় তিন বিভাগের মধ্যে রিলেশন, এর রিলেশন বিভিন্ন দেশে বিভিন্ন রকমের। সংসদীয় গণতন্ত্রে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করা যায় না। সংসদীয় শাসনে বিশেষ করে আইন বিভাগের মধ্যেই শাসন বিভাগ গড়ে ওঠে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে আইন বিভাগকে আলাদা করা যায়। মার্কিন কংগ্রেসের মধ্যে আইন বিভাগ, মার্কিন কংগ্রেসের মধ্যে যে ক্যাবিনেট রয়েছে তার বাইরে রাষ্ট্রপতির অবস্থান রয়েছে এবং রাষ্ট্রপতি এই কাউন্সিল অফ মিনিস্টার ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রপতি আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তার কারণ
মার্কিন যুক্তরাষ্ট্রে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা আলাদা করে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। মার্কিন সংবিধানের 1 ধারা অনুযায়ী কংগ্রেস আইন তৈরি করে, 2 ধারা অনুযায়ী শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন কার্য পরিচালনা করেন, আর 3 ধারা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিচার কার্য সম্পাদন করে। তাহলে এই যে বিভিন্ন রিলেশন, এটা কিন্তু আইনগত দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা, রাজনীতির আলোচনা, এখানে শুধু রাজনীতির আলোচনা নয়, রাষ্ট্রের কাঠামো, সরকারের কাঠামো, রাষ্ট্র একটা বিমূর্ত, সরকার মূর্ত, রাষ্ট্রের নামে চূড়ান্ত ক্ষমতা, মৌলিক ক্ষমতা, অপ্রতিহত ক্ষমতা, সভরেন পাওয়ার থাকে, আর এই পাওয়ারকে প্রয়োগকারী, ব্যবহারকারী হলো গভর্নমেন্ট। গভর্নমেন্টের সার্বভৌম ক্ষমতা থাকে না, সার্বভৌম ক্ষমতা থাকে রাষ্ট্রের। এটা লিগালি অর্থাৎ আইনগত, কনস্টিটিউশনালি অর্থাৎ সংবিধান অনুযায়ী এবং আইন অনুযায়ী কার হাতে কতটা আইন তৈরি করার ক্ষমতা থাকবে, এই লিগাল অ্যাপ্রোচে আলোচনা করা হয়। স্টেট অ্যান্ড গভর্নমেন্ট অর্থাৎ সরকার এবং রাষ্ট্রের মধ্যে, আমি আগেই বলেছি, স্টেট হচ্ছে একটা কনসেপ্ট অর্থাৎ কনসেপশন, একটা ধারণা, এটা বিমূর্ত, আর গভর্নমেন্ট হচ্ছে মূর্ত। এটা স্টেটকে কিন্তু সভরেন পাওয়ার না থাকলে রাষ্ট্র হবে না। স্টেটের সভরেন পাওয়ার হচ্ছে স্টেটের হচ্ছে প্রাণবায়ু, আর মস্তিষ্ক হচ্ছে গভর্নমেন্ট, হৃৎপিণ্ড হচ্ছে সভরেন পাওয়ার। এই যে উভয়ের মধ্যে রিলেশন, স্টেটে এবং গভর্নমেন্টের মধ্যে রিলেশন, গভর্নমেন্টের বিভিন্ন ধরন ইত্যাদি সম্পর্কে লিগালি যে ব্যাখ্যাটা দেয়, সেটা হলো আইনগত দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা। এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলি আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। 1 নম্বর, এই দৃষ্টিভঙ্গি সংকীর্ণ, শুধু ল এবং কনস্টিটিউশন নিয়ে আলোচনা করেছে। দেখো, ল রিটিন ডকুমেন্টস, কনস্টিটিউশন একটা রিটিন ডকুমেন্টস। তবে কনস্টিটিউশনকে ব্যাপক অর্থে যদি ধরা হয়, তাহলে রিটিন আনরিটিন উভয় বিষয়ই কিন্তু কনস্টিটিউশনে থাকবে। তাহলে এক্ষেত্রে এমনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা সংকীর্ণ ল আর কনস্টিটিউশনকে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু বিচার বিভাগের কথা আলোচনা করা হয়নি। বিচার বিভাগের কথা আলোচনা করা হয়নি। লকে নাগরিকরা কেমন ভাবে মান্য করবে, লয়ালিটি দেখাবে, ওবিডেন্ট হবে, নাগরিকরা স্টেটের আইনকে মেনে চলবে, এখানে স্বাভাবিকভাবে না বাধ্যবাধকতা থাকবে আমি আইন মানার ক্ষেত্রে, ইত্যাদি বিষয়কে আলোচনা করা হয়নি এই আইনগত দৃষ্টিভঙ্গিতে। নাম্বার 2, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার এই আইনগত দৃষ্টিভঙ্গিতে শুধু রাজনৈতিক বিষয়কে আলোচনা করা হয়েছে, আইনগত বিষয়কে আলোচনা করা হয়েছে, সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছে, সরকারের যে কাঠামো, আইন, শাসন, বিচার ইত্যাদি কাঠামোকে আলোচনা করা হয়েছে, কিন্তু অর্থনৈতিক বিষয়কে তো আলোচনা করা হয়নি, সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। একটা মানুষের জীবনের, জনগণের শুধু রাজনৈতিক দিক থাকে না, সেখানে সামাজিক দিক আছে, সামাজিক ঘটনাবলী রয়েছে মানব জীবনে, সেখানে অর্থনৈতিক জীবন আছে। অর্থনৈতিক জীবন যদি পরিপূর্ণ না থাকে, অর্থনৈতিক দাবি, অর্থনৈতিক সুযোগ সুবিধা মানুষের যদি না থাকে, তাহলে সেখানে রাজনৈতিক যে দাবি, রাজনৈতিক বিষয় এবং সামাজিক বিষয় অর্থহীন, মূল্যহীন, মিনিংলেস। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে লিগাল দৃষ্টিভঙ্গিতে, লিগাল অ্যাপ্রোচে অর্থনৈতিক বিষয়কে উপেক্ষা করেছে, এদিক থেকে সামাজিক বিষয়কে উপেক্ষা করেছে, এদিক থেকে ত্রুটিপূর্ণ এই দৃষ্টিভঙ্গি। নাম্বার 3, রাজনৈতিক পরিবর্তনকে ব্যাখ্যা দিতে পারেনি। রাজনৈতিক পরিবর্তন অর্থাৎ অতীতে, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে অতীতে রাজনৈতিক পরিবর্তন কি হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে, তার কারণ ব্যাখ্যা দিয়েছে।
কিন্তু সমকালীন যে রাজনৈতিক পরিবর্তন, সমাজ ডাইনামিক, সমাজ প্রোগ্রেসিভ, সমাজ ডাইনামিক প্রোগ্রেসিভ, এর সঙ্গে সঙ্গে পলিটিক্সও ডাইনামিক এবং প্রোগ্রেসিভ। সুতরাং সেই ব্যাখ্যাটা এই আইনগত দৃষ্টিভঙ্গিতে দেওয়া সম্ভব হয়নি, দিতে পারিনি। এইগুলো দিক থেকে ত্রুটিপূর্ণ। তবু এই দৃষ্টিভঙ্গি অর্থাৎ আইনগত দৃষ্টিভঙ্গি কে আজকে পৃথিবীর প্রায় রাষ্ট্রই মেনে নিয়েছে। যাই হোক, আমরা এই সনাতন দৃষ্টিভঙ্গির কিছু সামগ্রিক যে বিষয়ের সমালোচনা, সেটা দু চার কথা বলবো। যেমন ধরো, দার্শনিক দৃষ্টিভঙ্গি দিক থেকে ত্রুটি আছে, সেগুলো আমরা পয়েন্ট আকারে প্রত্যেকটাই আলোচনা করেছি। সামগ্রিকভাবে এই দৃষ্টিভঙ্গি অর্থাৎ সনাতন দৃষ্টিভঙ্গির প্রথম ত্রুটি হচ্ছে, এটা উন্নত দেশের প্রেক্ষাপটে এই দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করা হয়েছে। নাম্বার 2, এই দৃষ্টিভঙ্গির বিষয়গুলিকে আলোচনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। 3 নাম্বার হলো যে এই দৃষ্টিভঙ্গি বর্ণনামূলক, ব্যাখ্যামূলক, কাল্পনিক। এখানে রাজনীতির বৈজ্ঞানিক ব্যাখ্যা করা হয়নি। এই দৃষ্টিভঙ্গিতে অতীতের রাজনীতিকে ব্যাখ্যা করা হয়েছে, বর্তমান অর্থাৎ সমকালীন রাজনীতিকে ব্যাখ্যা করা হয়নি। এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক কাঠামোকে আলোচনা করেছে, অর্থাৎ আইন বিভাগের কথা আলোচনা করেছে, কিন্তু আইনের কার্যাবলী কথা আলোচনা করেনি। এক্সিকিউটিভ বডি অর্থাৎ শাসন বিভাগের কথা, কাঠামোগত দিকটাকে আলোচনা করা হয়েছে। এটাকে আমরা আগেই বলেছি, এটা লিগ্যাল অ্যাপ্রোচ যেটা, সেটা কিন্তু ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। সুতরাং এই সব দিক থেকে এবং আন্তর্জাতিক যে সম্পর্ক, বর্তমান যে আন্তর্জাতিক সম্পর্ক, এটা একটা গতিশীল বিষয় রাষ্ট্রবিজ্ঞান এই দৃষ্টিভঙ্গিতে আলোচনা করে। আজকে আন্তর্জাতিক সম্পর্ক আলাদা বিষয় হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই সময়ের 1900 সালের আগে এই সনাতন দৃষ্টিভঙ্গি, 1900 সালের আগে এই সনাতন দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি। সনাতন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন সমাজবিজ্ঞান থেকে সৃষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে যে রিলেশন আছে, গুড রিলেশন আছে, বিভিন্ন বিষয়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের যেমন পজিটিভ রিলেশন, ক্লোজ রিলেশন আছে, আবার তাদের মধ্যে ডিফার আছে, সেগুলো এই সনাতন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেনি। তবুও ঐতিহাসিকভাবে এই সনাতন দৃষ্টিভঙ্গির গুরুত্বকে অস্বীকার করা যায় না। সনাতন দৃষ্টিভঙ্গি দার্শনিকদের কথা, দার্শনিকদের বক্তব্য, প্লেটো অ্যারিস্টটলের, ওই হেগেলের কথা, রুশোর কথা, আজকের দিনে রাষ্ট্রবিজ্ঞানীরাও কিন্তু প্রভাবিত হচ্ছে, তারা তাদেরকে অস্বীকার করতে পারেন না। আবার আইনগত যে বিষয়, সেটাও কিন্তু বর্তমান কালে রাষ্ট্রবিজ্ঞানীরা অস্বীকার করতে পারেন না। আজকে সারা পৃথিবী কিন্তু জাতীয় আইনের মাধ্যমে প্রত্যেকটা দেশ পরিচালিত হচ্ছে, আবার আন্তর্জাতিক আইনের মাধ্যমে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে। প্রত্যেকটা রাষ্ট্র জাতীয় আইন দ্বারা পরিচালিত হচ্ছে, আবার সারা পৃথিবী বিভিন্ন দেশের মধ্যে রিলেশন তৈরি হচ্ছে, রিলেশন তো চলছে, সেটা হলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান যে একটা ডাইনামিক, সেই সময়ের প্রেক্ষাপটে সনাতন দৃষ্টিভঙ্গিকে ভাবতে হবে। সেই প্রেক্ষাপটে এই দৃষ্টিভঙ্গির ভূমিকাকে অস্বীকার করা যাবে না। আর উচিত অনুচিত এই বিষয়টা সবসময় থাকা উচিত, আর মূল্যবোধ এটা সবসময় থাকা উচিত। মূল্যবোধ নিরপেক্ষতা আচরণবাদীরা বলেছেন ঠিকই, কিন্তু মূল্যবোধকে বাস্তবে অস্বীকার করা মানে হলো সত্যকে অস্বীকার করা। আর তত্ত্ব শুধু করলে হবে না, তত্ত্ব এবং তার সঙ্গে ইনফরমেশন, যেটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এখানে দিয়েছে, যে ইনফরমেশন, সঠিক ইনফরমেশন, সেটা প্রয়োজন। সুতরাং এই সনাতন দৃষ্টিভঙ্গির ভূমিকাকে, সনাতন দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক তাৎপর্যকে, এবং বর্তমানে ওই দৃষ্টিভঙ্গির অনেক বিষয় আলোচিত হচ্ছে। আর প্লেটোর আদর্শ রাষ্ট্রের কথা, বহু শাসককে সৎ হইতে হবে, অ্যারিস্টটলের বক্তব্য শাসক শ্রেণী সৎ হবেন, কিং ফিলোসফারের কথা বলেছেন, সৎ চরিত্রের শাসকের কথা বলেছেন। এগুলো চিরন্তন সত্যের মতো আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানীরা মেনে নিচ্ছেন। আইনের মধ্য দিয়ে পৃথিবীর সব দেশ চলছে, জাতীয় আইন সেই দেশে চূড়ান্ত ভাবে প্রয়োগ হচ্ছে,
দেশের জনগণ আইনের দ্বারা বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং আইনের প্রতি তাদের আস্থা আছে, আইন মেনে চলতে বাধ্য। কনস্টিটিউশন ছাড়া কোনো দেশ চলছে না। তাহলে তার তাৎপর্য এই সনাতন দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে যে কনস্টিটিউশন থাকবে এবং এবং জেনারেল ল অর্থাৎ কমন ল অর্থাৎ যে অর্থাৎ যেটা দেশের আইনসভা তৈরি করে, সেই আইনসভা প্রত্যেক দেশ কিন্তু তৈরি করছে। তাই পরম্পরাগত দৃষ্টিভঙ্গি আজকের দাঁড়িয়ে এমনিতে ব্যাকডেটেড হতে পারে, সময়ের দিক থেকে ব্যাকডেটেড হতে পারে, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই আলোচনার সারবস্তুগুলিকে এখনকার দিনের রাষ্ট্রবিজ্ঞানীরা মানে কিছু কিছু বিষয় কোনো মতেই অস্বীকার করতে পারেন না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।